43 ইউনিভার্সিটিজ আছে এই মুহূর্তে অস্ট্রেলিয়া। বেশিরভাগ স্টুডেন্টই ভাবে যে এটা একটা তাদের স্বপ্নের ডেস্টিনেশনের মতো ভাবে। আমাদের ইউনিভার্সিটিতে 25% কনসিডার করা হয় আন্ডারগ্রেড রেজাল্টের উপর বেস করে, যার আন্ডারগ্রেড রেজাল্ট বেশি সেখানে আগে থাকে। সেকেন্ডলি 25% কনসিডার করা হয় হচ্ছে যে রিসার্চ ট্র্যাক রেকর্ডের উপরে, অর্থাৎ যার পাবলিকেশনস বেশি থাকে। আমি যদি দেশে থাকতে আমার ওইখানে কারোর সাথে আমি এই বিষয়টা কথা বলে গেলে কি আমার জন্য বেটার হয় বেশি? অপরচুনিটিসগুলো বা ফেসিলিটিসগুলো সেম সব র্যাঙ্কের। আমি যদি ভার্সিটির ভিতরে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি যে বিভিন্ন কোর্স ওয়াইজ লাইক মাস্টার্স, পিএইচডি, মাস্টার্সের ভিতরে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। আপনার গন্তব্য যদি হয় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা, তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য হতে পারে একটি দিক নির্দেশনামূলক পদক্ষেপ। হাই, আমি মোহাম্মদ রকিবুল ইসলাম বাপ্পি। আজকে আপনাদের সাথে আছি admission.ac প্রেজেন্ট পডকাস্ট স্টাডি অ্যাব্রড এর দ্বিতীয় পর্বে। আজ আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ সুযোগ, পিআর এবং আরও অনেক বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন একাডেমিক ও অভিজ্ঞতা সম্পন্ন পথ প্রদর্শক, যিনি অস্ট্রেলিয়ায় কর্মরত। তিনি ডক্টর পারভেজ মাহমুদ, সিনিয়র লেকচারার, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। একই সাথে তিনি প্রোগ্রাম ডাইরেক্টর, মাস্টার অফ সাস্টেনেবল এনার্জি এবং মাস্টার অফ সাস্টেনেবল লিডারশিপ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি যেহেতু অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি অনেক কিছু এই সম্পর্কে অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়া সম্পর্কে। স্যার, আপনার সেক্ষেত্রে আমার ফার্স্ট আপনার কাছে যে জিনিসটা জানতে চাওয়া সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াটা কেন আদর্শ গন্তব্য? আচ্ছা, এটা অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল আমি বলবো যে অস্ট্রেলিয়ার যে এডুকেশন স্ট্যান্ডার্ড বা যে ফেসিলিটি ওরা প্রোভাইড করে সেটা ওয়ার্ল্ড রিকগনাইজড, খুবই ভালো একটা এনভায়রনমেন্ট পড়াশোনার জন্য। সেই কারণে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা একটা ভালো গন্তব্য। তার বাইরে আমাদের অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে হচ্ছে একটা মাল্টি কালচারাল একটা নেশন, যেখানে অনেক দেশের মানুষ একসাথে বসবাস করে। তার যে আদর্শ, যে ইচ্ছা, সে ওগুলো এখানে ভালোভাবে পালন করতে পারে। এনভায়রনমেন্ট, লিভিং স্ট্যান্ডার্ড ওগুলা খুবই হাই। সে কারণে অনেকেই প্রিফার করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে বা আলটিমেটলি এখানে সেটেল ডাউন হতে। তারপরে যদি বলতে চাই সেটা হচ্ছে যে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেখানে গেলে হয়তো লং রানে ওয়ার্ক অপরচুনিটি বেশ ভালো আছে, জব অপরচুনিটি বা সেটেলমেন্টের জন্য একটা স্কোপ থাকে অস্ট্রেলিয়ায় বেশ প্রচুর। সে কারণে অনেকেই প্রিফার করে অস্ট্রেলিয়ায় যেতে। ওকে স্যার, খুবই ভালোভাবে বলেছেন। আর স্যার, আমার সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া তো নর্মালি আমরা বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি যে বেশিরভাগ স্টুডেন্টই ভাবে যে এটা একটা তাদের স্বপ্নের ডেস্টিনেশনের মতো ভাবে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সিলেকশনের ক্ষেত্রে স্টুডেন্টদের হচ্ছে কোন কোন জিনিসগুলো মাথায় রাখাটা বেশি জরুরি? এই জিনিসটা আপনারা কি মনে করেন? আমি বলবো যে দেখতে হবে যে যেই ডিগ্রিটা ওরা নিতে চাচ্ছে সেই ডিগ্রিটা কোথায় রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার মতো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অ্যাজ এ স্টুডেন্ট আমার আছে। আমি যদি ভার্সিটির ভিতরে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি যে বিভিন্ন কোর্স ওয়াইজ লাইক মাস্টার্স, পিএইচডি, মাস্টার্সের ভিতরে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। তো এদের এক একটার হচ্ছে এক একটা ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টস থাকে ইউনিভার্সিটি ওয়াইড। তো আমি ইউনিভার্সিটি যে ফিউচার স্টুডেন্ট আমি দেখবো যে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে যে হচ্ছে যে আমার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে যে আমি একটা র্যাঙ্কিং করে নিব যে টপ র্যাঙ্কড কয়েকটা ভার্সিটি আছে, GO8 বা গ্রুপ অফ 8 নামে। ওই প্রথম 8টা ইউনিভার্সিটির ভিতরে হয়তো কয়েকটা আমি ট্রাই করব যদি আমার রিকোয়ারমেন্টস ফুলফিল করে। তারপর হচ্ছে যে মিডিয়াম র্যাঙ্কড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে লো র্যাঙ্কড ইউনিভার্সিটি, টোটাল প্রায় 43 ইউনিভার্সিটিজ আছে এই মুহূর্তে অস্ট্রেলিয়া। তো এগুলোর ভিতরে আমি হয়তো বিভিন্ন র্যাঙ্ক ইউনিভার্সিটি পিক করে দেন হচ্ছে যে অ্যাপ্লাই করব, যাতে ইন কেস টপ র্যাঙ্কে যদি আমি মিস করি, যাতে আমার মিডল র্যাঙ্কে বা লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাতে আমি অপরচুনিটি পাই। আর প্যারালালি যদি, কারণ অপরচুনিটি যত বেশি আমি ক্রিয়েট করতে পারবো তখন আমি পিক করতে পারবো যে আমি আলটিমেটলি কোনটায় যাব যদি আমার বেশি অপশনস আসে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখতে হবে যদি একটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস দেখা, একটা হচ্ছে যে প্রোগ্রাম সিলেকশন করা। কারণ আমি যদি রিকোয়ারমেন্টস দেখে দেখি যে
মাস্টার্স বাই রিসার্চে যদি আমি যেতে চাই বা পিএইচডি প্রোগ্রামে যদি যেতে চাই, তাহলে আমাকে সুপারভাইজার কনভিন্স করতে হবে। তো এখানে দেখতে হবে, ট্রাই করতে হবে সবগুলো ইউনিভার্সিটি যেগুলো আমি রিকমেন্ড ফুলফিল করি সেগুলোতে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করা, দেন আমি যেখান থেকে পজিটিভ কনসেন্ট পাবো সেখানে হয়তো আমি ট্রাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এইভাবে হয়তো আগাতে পারে বা ইউনিভার্সিটি পিক করতে পারে। সুপারভাইজার যে জিনিসটা বলেন, এটা হচ্ছে কোন সুপারভাইজারটা? এখন এটা একটা বিগ কোশ্চেন, যে আমি কিভাবে একজন আইডিয়াল সুপারভাইজার পিক করতে পারি বা চুজ করতে পারি। সো এটার কয়েকটা অপশন আছে। ফার্স্ট অপশন আমি বলবো যে তার পার্সোনাল ওয়েবসাইট, ইউনিভার্সিটি ওয়াইড হচ্ছে যে সবগুলো প্রফেসর বা সবগুলো একাডেমিকের হচ্ছে যে পার্সোনাল ওয়েবসাইট থাকে ইউনিভার্সিটিতে। ওইখানে গিয়ে দেখা যে টিমটা কত বেশি স্ট্রং। অ্যাজ এ একটা হচ্ছে যে রিসার্চ প্রোফাইল ওখানে থাকে, যে রিসার্চ প্রজেক্ট কয়টা আছে প্রফেসরের, রিসেন্ট রিসার্চ বিগ প্রজেক্ট আছে কিনা। সো আমরা বলি যে এআরসি ফান্ডিং, অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল ফান্ডিং গুলা, বা সিআরসি ফান্ডিং বা এনএসএমআরসি, এরকম ডিফারেন্ট অস্ট্রেলিয়ার বড় বড় ফান্ডিং আছে। যেগুলা যেসব প্রফেসর পায় বড় বড় প্রজেক্ট, তখন তাদের টিম নর্মালি স্ট্রং হয়। তাদের নর্মালি পিএইচডি স্টুডেন্ট থাকে, বেশ কয়েকজন পোস্ট ডক্টর রিসার্চার থাকে। তারপরে হচ্ছে যে তারা রেগুলার পাবলিশ করে পেপার। সো তাদের যদি গুগল স্কলার প্রোফাইল দেখি বা অর্কিড বা হচ্ছে যে স্কোপাস প্রোফাইল যদি দেখি, তখন দেখবো যে তাদের পাবলিকেশন ট্র্যাক রেকর্ড, যে রিসেন্টলি ইয়ারলি তারা কেমন পাবলিশ করে। তার মানে ওই প্রফেসররা হচ্ছে রিসার্চ মাইন্ডেড, তারা হচ্ছে যে পিএইচডি স্টুডেন্ট নেওয়ার মতো ক্যাপাবিলিটি বা সুপারভাইজ করার মতো ক্যাপাসিটি তাদের থাকে। সো আমি ওই প্রফেসরকে যদি দেখি যে তার ফিল্ডটা আমার যে রিসার্চ ইন্টারেস্ট তার সাথে অ্যালাইন হয়, তাহলে আমি বলবো যে, বা আমার যদি কোনো পাবলিকেশন বা প্রজেক্ট বা সফটওয়্যার রিলেটেড এক্সপিরিয়েন্স যদি থাকে ওই প্রফেসর রিলেটেড, তার পাবলিকেশনস রিলেটেড, তাহলে আমি তাকে হচ্ছে যে নক করবো, ইমেল করবো যে দেখো আমার হচ্ছে যে এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, আমি তোমার টিমে জয়েন করতে চাই। এই জন্য জয়েন করতে চাই কারণ হচ্ছে যে আমি তোমার টিমের একজন মেম্বার হিসেবে অ্যাসেট হব, আমি কন্ট্রিবিউট করতে পারবো তোমার প্রজেক্টগুলোতে, যে এই হচ্ছে প্রজেক্ট যেগুলো রিলেভেন্ট কাজ আমি অলরেডি করেছি। সো এটা হচ্ছে যে একটা অপশন, যে আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে পিক করতে পারি প্রফেসরকে। আরেকটা অপশন হচ্ছে যে আমার যদি রিসার্চ ইন্টারেস্ট থাকে কোনো টপিকের উপর, ওই টপিকটা যদি আমি গুগল স্কলার সার্চ দেই, তখন ওই টপিকে যারা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করে তাদের হোল লিস্ট চলে আসে একদম অ্যাসেন্ডিং অর্ডারে, একদম হাই র্যাঙ্ক টু লোয়ার র্যাঙ্ক, সাইটেশন ওয়াইজ, গুগল স্কলার সাইটেশন ওয়াইজ। তো ওইখান থেকে আমি পিক করতে পারি যে ওয়ার্ল্ডের টপ প্রফেসরগুলো যারা আমার ফিল্ডে কাজ করে, ওই কিওয়ার্ড নিয়ে যারা কাজ করে, তাদের ওইখানে আমি দেখতে পাবো। দেন ওইখানে গিয়ে ওদের প্রোফাইলটা ওদেরকে পিক করতে পারি, ইমেল করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল বা সিআরসি, কোলাবোরেটিভ রিসার্চ কাউন্সিল বা ওই রকম যে ফান্ডিংগুলো, ওদের ওয়েবসাইটে গিয়ে আমি দেখতে পারবো যে রিসেন্টলি ওই গভর্নমেন্ট ফান্ডিংগুলো কোন প্রফেসর বা কোন টিম পেয়েছে, কোন টপিকের উপর পেয়েছে। তো যদি আমার টপিকের উপরে বা যেখানে ইন্টারেস্ট আছে ওই রকম রিলেটেড প্রজেক্টগুলো যদি আমরা দেখি, তার মানে ওইখানে যে লিড ইনভেস্টিগেটর থাকে তার কাছে অবশ্যই ওই রিলেটেড ফান্ডিং আছে, পিএইচডি স্কলারশিপ দেওয়ার মতো প্রজেক্ট তার কাছে আছে। তো আমি যদি তাকে অ্যাপ্রোচ করি, তাহলে সে আমাকে নিতে পারে যদি আমার ওই রকম এক্সপার্টাইজ থাকে ওই প্রজেক্টে কন্ট্রিবিউট করার মতো। সো এরকম এরকম কয়েকটা অপশন, একটা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, একটা হচ্ছে যে গুগল স্কলার বা বিভিন্ন রিসার্চ রিলেটেড ওয়েবসাইটে গিয়ে, আর একটা হচ্ছে যে ফান্ডিং রিলেটেড ওয়েবসাইটে গিয়ে দেখা কারা প্রজেক্ট পেয়েছে তাদেরকে নক করা। লাস্ট অপশন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কমিউনিকেশন বা কানেক্ট হওয়া। বাংলাদেশি বা আমার ইউনিভার্সিটির বড় ভাই বা টিচার যাদেরকে আমি চিনি, তারা এই মুহূর্তে কোন কোন ল্যাবে আছে। তার মানে তারা, যেহেতু আমি ওই ফিল্ড থেকে গ্রাজুয়েশন করেছি বা রিসার্চ করছি, সো তাদের টিমে হয়তো বা কোনো স্টুডেন্ট নিবে, হয়তো বা প্রফেসর নিতে পারে। সো তাদের সাথে কানেক্ট হওয়া, বা বিভিন্ন সোশ্যাল পেজ অনেক সময় অনেকে হচ্ছে যে বিজ্ঞপ্তি বা একটা ইনফরমেশন শেয়ার করে যে আমার স্টুডেন্ট লাগবে অমুক টপিকের উপর, ওই প্রজেক্টে কাজ করার জন্য আমি স্টুডেন্ট চাচ্ছি খুঁজছি। সো ওই যে নেটওয়ার্কিংটা বা কানেকশনটা ওইভাবে অনেক সময় ইজিলি ম্যানেজ করা যায়। সো এইভাবে সব দিকে নজর রাখা, মানে টোটাল আমাদের 4টা সিস্টেম মোটামুটি আছে যেটা খোঁজ আমি করা যেতে নলেজ পারে। করার জন্য। আচ্ছা স্যার, অনেক মানে ভালোভাবে আপনি বোঝাচ্ছেন। তো স্যার আমার পরবর্তী যে কোশ্চেনটা, স্যার আপনি তো অস্ট্রেলিয়াতে অনেকদিন ধরে আছেন, তো স্যার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যদি অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটিগুলো ভালো হবে, এরকম যদি কিছু ইউনিভার্সিটি আপনি সাজেস্ট করতেন।
আমি বলবো যে যাদের রেজাল্ট ভালো বা যারা হচ্ছে যে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যেতে চায়, নর্মালি ওদের কোয়ালিটিটা অনেক ভালো হয়। আমাদের হচ্ছে GO8 বা গ্রুপ অফ 8 নামে একটা লিস্ট আছে, সেখানে হচ্ছে টপ 8 ইউনিভার্সিটিসগুলো থাকে। যেমন হচ্ছে যে মেলবোর্ন ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে অ্যাডিলেড ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সো এরকম করে টপ 8 যে ইউনিভার্সিটি আছে এইগুলোকে একটা অপশন প্যারালালি আমি বলবো যে স্টুডেন্টকে ট্রাই করার জন্য মিডল র্যাঙ্ক অ্যান্ড লোয়ার র্যাঙ্ক অ্যাজ ওয়েল। টোটাল প্রায় 43 ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে হুম। আছে, বা কম বেশি হতে পারে। সো আমি বলবো যে স্টুডেন্টকে সব দিকেই ট্রাই করা, শুধুমাত্র টপ র্যাঙ্ক না, কারণ আমি চাই না একটি স্পেসিফিক রাউন্ডে অন্য যারা স্কলারশিপ প্রত্যাশী আছে তারা হচ্ছে যে কোথায় যাচ্ছে বা অ্যাপ্লাই করছে। সো কোনো কোনো জায়গা হয়তো হাইলি কম্পিটিটিভ হয়ে যেতে পারে যতই প্রোফাইল স্ট্রং থাকুক না কেন। সো এই কারণে বিকল্প অপশন হিসেবে লোয়ার র্যাঙ্ক বা মিডল র্যাঙ্ক ইউনিভার্সিটির প্রফেসরগুলোর সাথেও কন্ট্যাক্ট করা, ট্রাই করা। বাট ইউনিভার্সিটি থেকে আমার কাছে মনে হয় প্রফেসরটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে প্রফেসর অনেক সময় দেখা যায় স্ট্রং প্রফেসর একটা লো র্যাঙ্ক ইউনিভার্সিটিও থাকতে পারে, বাট তার টিম যদি ভালো হয়, তার যে রিসার্চ ফেসিলিটিস সেটা যদি ভালো হয়, তার যে ওভারঅল সাপোর্ট টিম ওটা যদি ভালো হয়, তাহলে আমি বলবো যে ওই ইউনিভার্সিটি থেকেও তখন ওই টিমটাকে বা ওই প্রফেসরকে পিক করা উচিত। সো আমাকে দেখতে হবে যখন আমি কন্ট্যাক্ট করি তখন হয়তো কোনো ধরনের হীনমন্যতা বা কোনো দিন রাখতে হবে, রাখা উচিত না যে আমাকে মাস্ট ওই ইউনিভার্সিটি যেতে হবে, সেটা না। আমাকে দেখতে হবে যে আমার ফিল্ডে কারা আসলে বস, কারা আসলেই ভালো করছে, ভালো কাজ করছে। সো মানে তাদেরকে ধরে আগাইতে হবে ইউনিভার্সিটি থেকে। মেনলি স্যার আপনি বলেছেন যে আমাদেরকে একটা গোলক ধাঁধায় আটকে থাকা যাবে না। না, জি। তার মানে গোলক ধাঁধাটার বাইরেও আমাকে খুঁজতে হবে যদি আমি বেটার কিছু করতে চাই। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেতে পারলে খুবই ভালো, ট্রাই করতে হবে। ওইখানেও ভালো প্রফেসর, ভালো টিম অবশ্যই আছে, এই কারণে এরা টপ র্যাঙ্ক। সো ওইখানে মাস্ট ট্রাই করতে হবে। প্যারালালি অ্যাজ এ বিকল্প অল্টারনেটিভ হিসেবে আমাকে মিডল র্যাঙ্ক এবং লো র্যাঙ্ক ভার্সিটিও ট্রাই করতে হবে। তারপর যদি আমি মাল্টিপল অফার আমার ক্রিয়েট হয়, মাল্টিপল অপশন ক্রিয়েট হয়, স্কলারশিপ অ্যামাউন্টগুলো সব ভার্সিটিতে সেম যদি ক্রিয়েট হয়, তখন হয়তো আমি টপটাকে প্রিফারেন্স দেবো যদি আসলে আমার জন্য গুড মনে হয়। হুম। না হয় হয়তো আমার মিডল র্যাঙ্কের যদি একটা ভালো প্রফেসর হয়ে যায় টপ র্যাঙ্কের কম্পারেটিভলি স্মলার টিম থেকে, তাহলে হয়তো আমি ওইটাকেও প্রিফারেন্স দিতে পারি। কারণ ওইখানে অপরচুনিটিসগুলো বা ফেসিলিটিসগুলো সেম সব র্যাঙ্কের। আলটিমেটলি যারা আমি অ্যাজ এ রিসার্চার হিসেবে ওইখানে যাওয়ার পরে যদি আমি ভালো একটা এনভায়রনমেন্ট পাই, তাহলে বা একটা যদি একটা প্রোটোকল এভাবে থাকে একটা টিমে, তো ওটা যদি আমাকে হেল্প করে তাহলে ওটাকে আমার পিক করা উচিত। ওইটা আমি জানবো, প্রফেসর ডিরেক্টলি এগুলো বলবে না। জানবো হচ্ছে ওই টিমের ট্র্যাক রেকর্ড দেখে, পাবলিকেশন, ফান্ডিং ট্র্যাক রেকর্ড, টিমের প্রোফাইল দেখে, বা টিমে যদি কেউ থাকে পরিচিত তাদের সাথে কথা বলে এটা আমি জানবো। তারপরে ফাইনাল করবো যে আমি কোনটায় যাবো, বাট ট্রাই করতে হবে সব দিকেই। আচ্ছা, আমার মনে হয় স্যার অনেক সুন্দরভাবে বলতেছে সবকিছুই। সো আমার মনে হয় না এরপর আর কারো কোনো কিছু বুঝতে বাকি থাকতেছে। সো সেই জায়গা থেকে আমরা এবার আমাদের পরবর্তী কোশ্চেনটায় যাই। আমাদের পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, আমার মনে হয় যে আপনারা অস্ট্রেলিয়া সম্পর্কে টোটাল একটা ধারণা পাবেন। সো আমাদের পরবর্তী কোশ্চেনটা স্যার আপনার কাছে, সেটা হচ্ছে ভর্তি স্কলারশিপ আবেদন প্রক্রিয়ার ধাপগুলো কিভাবে সম্পূর্ণ করা যায়। আচ্ছা, তো অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি ওয়াইড একটু একটু ডিফারেন্ট এডমিশন বা হচ্ছে যে স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা, বাট মোর অর লেস সিমিলার। যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথমে হচ্ছে যে যদি আমি স্কলারশিপ পেতে চাই, প্রথমে হচ্ছে যে সুপারভাইজরকে কন্ট্যাক্ট করতে হয় একটা সিভি দিয়ে। তো সুপারভাইজরকে ইমেল করতে হয়, ইমেলে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দিতে হয়, যেমন একটা কেচি টাইটেল। তারপর হচ্ছে যে একটা ইনফরমেশন দিতে হয় শুরুর প্যারাগ্রাফে যে আমি কেন প্রফেসরকে কন্ট্যাক্ট করলাম, যে আমার নিজের পরিচয় দিয়ে দেন হচ্ছে আমার ইন্টারেস্টটা বলা, যে আমি মাস্টার্স প্রোগ্রামে যেতে চাই, বা একজন টিম মেম্বার হিসেবে, বা একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, বা একজন পিএইচডি স্কলার হিসেবে আমি জয়েন করতে চাই। তারপরে হচ্ছে যে ওইখানে বলা যে হচ্ছে যে আমার রিলেভেন্ট এক্সপার্টাইজ আর এক্সপিরিয়েন্স কি আছে, বা পাবলিকেশনস কি আছে, বা প্রজেক্ট, রিসার্চ প্রজেক্ট আমি কি করেছি। তারপর হচ্ছে প্রফেসরের কাজে আমার কোনটা ভালো লাগছে, কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা জার্নাল পাবলিকেশন যদি আমার ভালো লাগে সেটা। তো এগুলো বলে তাকে বোঝানো যে আমি তোমার প্রোফাইলটা বা তোমার কাজটাকে আমি লাইক করি, এবং আমার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স বা এক্সপার্টাইজ আছে, সেজন্য আমি তোমার টিমে জয়েন করতে চাই যে পিএইচডি রিসার্চ স্কলার আর মাস্টার্স রিসার্চ স্কলার, অথবা হচ্ছে যে রিসার্চার হিসেবে। তো
প্রফেসর যখন পজিটিভ কনসেন্ট দেয়, তারপর হচ্ছে যে প্রফেসর বলে একটা রিসার্চ প্রপোজাল প্রিপেয়ার করার জন্য। তো সিবি এবং রিসার্চ প্রপোজাল এই স্টেজে আমাদের কমপ্লিট হয় প্রিপারেশন। দেন হচ্ছে যে আইএলটিএস স্কোর করতে হয়। আইএলটিএস, রিসার্চ প্রপোজাল, সিবি এগুলো দিয়ে আমাকে হচ্ছে যে নর্মালি একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হয়। প্রফেসর হচ্ছে একটা ওয়ার্ড ফাইল শেয়ার করে স্টুডেন্টদের সাথে। সব ইউনিভার্সিটি হয়তো ইউনিভার্সিটি একটু ডিফারেন্ট হতে পারে সিস্টেমটা, বাট নর্মালি প্রফেসরের একটা ওয়ার্ড ফাইল ইউআই অ্যাপ্লিকেশন বলে শেয়ার করি স্টুডেন্টের সাথে। ওইখানে ডিটেলস এই ইনফরমেশনগুলো দিয়ে, পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, দেন হচ্ছে যে যদি হচ্ছে যে মাস্টার্স বা আন্ডারগ্রেড করা থাকে ওইখানে হচ্ছে যে কোন রিসার্চে বা প্রজেক্টে রিসার্চ টপিক কী ছিল বা থিসিস টপিক কী ছিল, দেন পাবলিকেশনস, তার হচ্ছে যে রিসার্চ এক্সপিরিয়েন্স, ওইগুলোর আইএলটিএস স্কোর, ওইগুলো সব ইনফরমেশনগুলো দিয়ে একটা ওয়ার্ড ফাইলের ওদের টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা কমপ্লিট করে দেন প্রফেসরকে দিতে হয়। তারপর প্রফেসর একটা সেকশন আছে কেন সে সাপোর্ট করছে এই ক্যান্ডিডেটকে, ওই তার এবং সে তার অ্যাভেলেবিলিটি আছে কিনা সুপারভাইজ করার জন্য একটা স্টুডেন্টকে, এগুলো তার পার্টটা সে কমপ্লিট করে দেন হচ্ছে যে ইউনিভার্সিটিকে বা ফ্যাকাল্টিকেও সাবমিট করে। দেন ফ্যাকাল্টি এটা রিভিউ করে ডিসিশন দেয় যে সে কোয়ালিফাইড কিনা ফর্মাল অ্যাপ্লিকেশনের জন্য। ফ্যাকাল্টি পজিটিভ কনসেন্ট দিলে প্রফেসর বা ফ্যাকাল্টি স্টুডেন্টকে কন্ট্যাক্ট করে, সিসিতে প্রফেসর থাকে যে তোমরা হচ্ছে যে অফিসিয়ালি ওই লিঙ্কে গিয়ে ওই টাইমলাইনে হোল অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে অ্যাগেন ওই ইনফরমেশন যেগুলো আমি ইউআইতে দেই ওগুলো সব কিছু আবার ডিটেলসে দিতে হয়, যেমন আইএলটিএস স্কোর রিপোর্ট। তারপর হচ্ছে যে কোনো কোনো ভার্সিটি যদি ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে আন্ডারগ্রেডে, তাহলে হয়তো অনেক সময় আইএলটিএস ওয়েব করে, আবার অনেক সময় করে না। সো এগুলো ডিটেলস ইনস্ট্রাকশন থাকে ওইখানে যে কী কী দিতে হবে। টোটালি অনলাইন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় রিসার্চ প্রপোজাল দিয়ে। তারপর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, তারপর হচ্ছে যে আইএলটিএস স্কোর, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটস, ওগুলা এইগুলা সব কিছু দিয়ে দেখা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। করার পরে 2 মাসের মধ্যে ওরা 2 থেকে 3 মাসের মধ্যে ওরা একটা রেজাল্ট জানায় যে স্কলারশিপ হয়, কারো এডমিশন ফুল ওয়েব হয়, স্কলারশিপ হয়, কারো হচ্ছে যে শুধুমাত্র এডমিশন হয়, হয়তো ফুল ওয়েব হয় বাট স্কলারশিপ হয় না, এরকম একটা আউটকাম আসে, কারো হয়তো কোনোটা হয় না। তো আউটকাম আসার পরে দেন হচ্ছে যে ওরা কনফার্মেশন অফ এনরোলমেন্ট নামে একটা লেটার ইস্যু করে, যেটার আগে হয়তো তাদেরকে মেডিকেল হেলথ কাভারেজ, যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স বলে, হেলথ ইন্স্যুরেন্স, ওইটা ওভারসিজ হেলথ ইন্স্যুরেন্স, যেটা হয়তো তাদেরকে নিতে হয়। অনেক ইউনিভার্সিটি যারা স্কলারশিপ দেয় তারা নর্মালি এটি স্টুডেন্টদের জন্য নেয় হোল স্টাডি পিরিয়ডের জন্য। ওইটা নিয়ে দেন হচ্ছে যে ভিসা লঞ্চ করে, অ্যাপ্লিকেশন লঞ্চ করে। তারপরে ভিসার ক্ষেত্রে নর্মালি জিটিই, জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট নামে একটা ডকুমেন্ট লাগে, আর একটা স্টেটমেন্ট অফ পারপাস নামে একটা ডকুমেন্ট লাগে এক্সট্রা। আর বাকি যে ডকুমেন্টসগুলো এগুলো হয়তো একটা চেক লিস্ট আছে ভিসার, ওটা সাবক্লাস 500 স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন, ওইখানে হয়তো সেই চেক লিস্ট ওয়াইজ ডকুমেন্টসগুলো আপ করতে হয়। জিটিইটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ভিসা পাওয়ার ক্ষেত্রে, এটা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হয়। এবং এসওপি যেটি স্টেটমেন্ট অফ পারপাস, ওটা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হয়। ওগুলো দিয়ে আরও যা যা লাগে মেডিকেল করা বা হচ্ছে যে বায়োমেট্রিক করে ওগুলো করে ভিসাটা লঞ্চ করতে হয়। দেন ওরা একটা আউটকাম জানায়, ভিসা হয়ে গেলে যাওয়া। সো অর্থাৎ ওভারঅল যদি আমি সিম্পলি বলি যে আমাকে ফার্স্টে পিক করতে হবে, প্রসেসটা হচ্ছে ফার্স্টে পিক করতে হবে কোন প্রোগ্রামে যাব, কোন ইউনিভার্সিটিতে যাব, এটা একটা লিস্ট করা। ওদের টাইমলাইন কি অ্যাপ্লিকেশনের, এটা আমাকে দেখে রাখা আগে থেকে। এই টাইমলাইন ফুলফিল করার জন্য আমি হচ্ছে যে কোন ডকুমেন্টসগুলো আমার লাগবে এগুলো আমি কীভাবে প্রিপেয়ার করব। হতে পারে আইএলটিএস স্কোর, হতে পারে রিসার্চ প্রপোজাল, হতে পারে সিবি, হতে পারে স্টেটমেন্ট অফ পারপাস, হতে পারে লেটার অফ রিকমেন্ডেশন ও রেফার রিপোর্ট। এই যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো প্রিপেয়ার করে রেডি থাকা, দেন যখনই স্টার্ট হবে অ্যাপ্লিকেশন পিরিয়ড তখনই অ্যাপ্লাই করে দেয়া। এই প্রসেসটা মাস্টার অফ রিসার্চ, পিএইচডি দুইটার ক্ষেত্রেই একই প্রসেস। ইউআই যখন ডকুমেন্টগুলো রেডি হবে ইউআই লঞ্চ করা, তারপর হচ্ছে যে ফর্মাল ইনভাইটেশন পেলে স্কলারশিপ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা। দেন স্কলারশিপ অ্যান্ড অ্যাডমিশন যদি হয় তখন হচ্ছে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট বা কনফার্মেশন এনরোলমেন্ট পেলে দেন হচ্ছে যে ভিসার জন্য অ্যাপ্লাই করা। এইটা হচ্ছে ওভারঅল প্রসেস। বাট একটা জিনিস এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কেউ মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে যায় সেখানে কিন্তু কোনো স্কলারশিপ পায় না, হয়তো পার্সেন্টেজ লাইক 10 to 30% হয়তো টিউশন ফি ওয়েব পেতে পারে আন্ডারগ্রেডের রেজাল্টের উপর বেস করে বা ব্যাচেলর ডিগ্রি রেজাল্টের উপর বেস করে।
তখন যেহেতু টিউশন ফি ওয়াইফ পায় না এবং যেহেতু স্কলারশিপ থাকে না মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে, সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে তাকে, যেহেতু সে সেলফ ফান্ডেড প্রোগ্রামে যাচ্ছে, তাকে ফার্স্ট 1 ইয়ারের যে কস্ট, টিউশন ফি কস্ট, লিভিং এক্সপেন্স, এগুলার একটা অ্যামাউন্ট ফার্স্ট 1 ইয়ারের বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 50 লাখ তাদেরকে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, যদি স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামে ওর মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক প্রোগ্রামে যদি কেউ যায়, এটা দেখাতে হয় ভিসার সময়। এবং তাদেরকে হেলথ কাভারেজ, সেটা তো আর দিচ্ছে না যেহেতু স্কলারশিপ হয়নি, হেলথ কাভারেজটা তাকে নিতে হয়, নিয়ে ওই স্টাডি পিরিয়ডের জন্য নিতে হয়, 2 বছর প্রোগ্রামের জন্য হোল হেলথ কাভারেজ নিতে হয়, নিয়ে এগুলা ডিটেলস দিতে হয় ভিসার সময়। অথবা কনফার্মেশন এনরোলমেন্টের আগেই যখন ওদের এডমিশন হয় ইউনিভার্সিটি, তখনই বলে তোমার এডমিশন আমরা এগ্রি করছি, বাট তোমাকে এখন যেটা করতে হবে হেলথ কাভারেজটা নিতে হবে, এই হচ্ছে প্রোভাইডার। হেলথ কাভারেজ প্রোভাইড নেওয়ার পরে ওরা তারপরে কনফার্মেশন এনরোলমেন্ট ইস্যু করে। ইস্যু হয়ে যাওয়া মানে আমি ভিসা অ্যাপ্লিকেশন রেডি, ভিসা অ্যাপ্লাই করা, আউটকাম আসলে যাওয়া ওইখানে। তো স্যার আমার পরবর্তী ব্যাপারটা হচ্ছে, আপনি তো অনেক ধরনের স্কলারশিপ এখানে বললেন, কিন্তু আমাদের যে টোটাল কি কি মানে স্কলারশিপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি ধরনের আছে স্কলারশিপগুলো? মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডির জন্য স্কলারশিপের টাইপটা সেম, 3টা টাইপ আছে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, আরটিপি বলে, রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, আরটিপি স্কলারশিপ। আর একটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্কলারশিপ, সবগুলো ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ আছে প্রতিটা ফ্যাকাল্টির জন্য, একটা সেন্ট্রাল স্কলারশিপ পুল। আর একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ফান্ডেড স্কলারশিপ, যেটা হচ্ছে যে সেটাও ইউনিভার্সিটি স্কলারশিপ, বাট এটা আসে হচ্ছে ইন্ডাস্ট্রি প্রজেক্ট থেকে। 3টা টাইপই ফেসিলিটিসগুলো মোরলেস সেম, অর্থাৎ ফুল টিউশন ফি ওয়াইফ পায়, এবং হচ্ছে 30,000 পার ইয়ার। অ্যানুয়ালি এটা একটু চেঞ্জ হয়, 30,000 পার অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার ট্যাক্স ফ্রি, সেটা স্টুডেন্টরা পায় অ্যাজ এ লিভিং অ্যালাউন্স। তারপর হচ্ছে হোল হেলথ কাভারেজ 3 বছরের মানে যতক্ষণ স্টাডি পিরিয়ড থাকে, মাস্টার্সের 2 বছর বা পিএইচডি 3 বছর বা 3.5 বছর কোনো কোনো ভার্সিটিতে, ফুল হেলথ কাভারেজটা পায়। সো 37,000 টোটালি ট্যাক্স ফ্রি হওয়াতে বাংলাদেশি টাকায় মান্থলি অ্যারাউন্ড 2.5 লাখের মতো টাকা লিভিং অ্যালাউন্স হিসেবে স্টুডেন্টরা পায়। স্কলারশিপ যে অ্যামাউন্টটা কোয়াইট হ্যান্ডসাম, জেনারেস অ্যামাউন্ট, যেখানে হয়তো একটা ফ্যামিলি এজ এন হাজব্যান্ড ওয়াইফ অর ওয়ান কি টুগেদার ক্যান স্টে উইথ দ্যাট, ক্যান সাপোর্ট উইথ দ্যাট স্কলারশিপ। স্যার, সো এই স্কলারশিপ বা বাকি মানে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে যদি বিস্তারিত আপনারা আরো জানতে চান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই admission.ac তে যোগাযোগ করতে হবে। admission.ac আমাদের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে খুবই ভালোভাবে কাজ করে থাকে। তো আমরা হচ্ছে স্যারের কাছে পরবর্তী কোশ্চেনটা চলে যাই, সেটা হচ্ছে স্যার, বাংলাদেশ থেকে একটি শক্তিশালী একাডেমিক প্রোফাইল তৈরির উপায়টা আসলে কি একটা স্টুডেন্টের জন্য? অনেকগুলা অপশন আছে। আসলে শক্তিশালী একাডেমিক প্রোফাইল মানে ওইখানে লাগবে হচ্ছে যে আমার গুড আন্ডার গ্রেডে, অর্থাৎ অনার্সে আমার একটা ভালো রেজাল্ট থাকতে পারে। যদি কারো, আরেকটা অপশন হচ্ছে যে আমার রিসার্চ প্রোফাইলের জন্য আমার পাবলিকেশনস ট্র্যাক রেকর্ড স্ট্রং করা লাগবে। সো আরেকটা জিনিস হচ্ছে আমার যে রিসার্চ যে প্রপোজাল আমি প্রিপেয়ার করবো ওইটা স্ট্রং হতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমার যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট হতে হবে, আমি এবং রিসার্চ ইম্প্যাক্ট এবং স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট ওই ভার্সিটির সাথে, রিসার্চ সাথে। তো অর্থাৎ এখানে আমরা 4টা ক্রাইটেরিয়া আমরা কনসিডার করি একটা পিএইচডি বা মাস্টার্সের স্কলারশিপ যারা অ্যাপ্লাই করে একটা পুলে, তাদের ভিতরে আমরা র্যাঙ্কিংটা করি এই 4টা ক্রাইটেরিয়াতে। আমাদের ইউনিভার্সিটিতে 25% কনসিডার করা হয় আন্ডার গ্রেড রেজাল্টের উপর বেস করে, যার আন্ডার গ্রেড রেজাল্ট বেশি সেইখানে আগে থাকে। সেকেন্ডলি 25% কনসিডার করা হয় হচ্ছে যে রিসার্চ ট্র্যাক রেকর্ডের উপরে, অর্থাৎ যার পাবলিকেশনস বেশি থাকে, রিসার্চ প্রোফাইল স্ট্রং থাকে, সে এখানে বেশি মার্ক পায়। থার্ড 25% আমরা কনসিডার করি বা দেই হচ্ছে যে ওয়াইটেজ হচ্ছে যে আমার রিসার্চ প্রপোজালের কোয়ালিটির উপরে, কোয়ালিটি অফ রিসার্চ প্রপোজাল যেটা স্টুডেন্টরা মেক করে সুপারভাইজারের গাইডলাইন নিয়ে। থার্ড অপশন হচ্ছে যে রিসার্চ ইম্প্যাক্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, এইটার উপর আমরা মার্কিং করি। সো এই 4টা ক্রাইটেরিয়া। সো স্টুডেন্টরা যেটা করতে পারে হচ্ছে যে শুরু থেকেই চেষ্টা করবে রেজাল্ট ভালো করার, রেজাল্টটা ভালো রাখার যতটুকু পারা যায়। সেকেন্ডলি চেষ্টা করবে যে কোলাবোরেশনে যারা হচ্ছে যে টিচার আছেন বা যারা হচ্ছে যে পরিচিত বাইরে
পিএইচডি রিসার্চার হিসেবে বা পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে যারা পরিচিত আছেন, বা বিভিন্ন একাডেমিক যারা আছেন পরিচিত, হতে পারে দেশে বা বাইরে, তাদের সাথে হচ্ছে যে কোলাবোরেশনে, যারা একই ফিল্ডের, কোলাবোরেশনে পাবলিশ করতে পারে। হতে পারে কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে করতে পারে কোলাবোরেশনের পাবলিকেশন। সো জার্নাল হোক, কনফারেন্স হোক, এভাবে পাবলিকেশন বাড়াতে হবে। এভাবে তারা হচ্ছে যে প্রোফাইলটাকে বিল্ড করতে পারে। একটা আইএলটিএস, একটা ইংলিশ টেস্ট স্কোর ভালো করতে হবে, মিনিমাম 6.5 এভারেজ, আর হচ্ছে যে কোনো ব্যান্ডে যাচ্ছে 6 এর নিচে না নামে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং গুলাতে। আর হচ্ছে এটা মিনিমাম ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টস। সো এগুলা, এই যে জিনিসগুলো লাগে, যেমন রিসার্চ প্রপোজাল, পাবলিকেশন, রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, আরেকটা হচ্ছে যে আমার আর্টস। সো এগুলো সবগুলাকে যত স্ট্রং করা যায়, তত অ্যাজ এ ক্যান্ডিডেট, তত আমি একজন স্ট্রং প্রোফাইল হোল্ডার হিসেবে বা কম্পিটিটর হিসেবে ওইখানে কম্পিট করতে পারবো। তো এক একটি ইউনিভার্সিটিতে, এক একটা পোলে বা এক একটা রাউন্ডে হচ্ছে যে ভেরি করে, যারা অ্যাপ্লাই করে তাদের ভিতরে কম্পিটিশন হয়। অনেকে হয়তো কম্পারেটিভলি লো প্রোফাইল নিয়েও হয়তো ভালো অ্যাডমিশন বা স্কলারশিপ পেতে পারে, অনেকে হয়তো কম্পারেটিভলি স্ট্রং প্রোফাইল নিয়েও না পেতে পারে, কারণ ওই স্পেসিফিক রাউন্ডে অন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের সাথে কম্পিট করতে হয়। হয়তো একটা ইউনিভার্সিটিতে ওরকম না হলেও আরেকটা ইউনিভার্সিটিতে হয়তো হতে পারে। তো ট্রাই করতে হবে। আর এই যে জিনিসগুলো বললাম, এগুলো স্ট্রংলি রেডি হতে হবে, এগুলো প্রিপেয়ার করে লং চারটা রানে। জিনিস বলছেন, এই চারটা জিনিস মূলত হচ্ছে স্ট্রং থাকলে সে মোটামুটি তার একাডেমিক প্রোফাইলটা স্ট্রং বলা প্রপার্টি যেতে স্ট্রং পারে। হয় এবং তার পাওয়ার চান্সটা বাড়ে। তো স্যার, আমরা অনেক সময় দেখি যে আমাদের স্টুডেন্টরা বাইরে পড়তে যায়, বাট তারা নিজের যেই পড়ার খরচটা, ওইটা তারাই ওইখানে দেখা যায় খরচটা, নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করে। সেক্ষেত্রে একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়া গিয়ে তার হচ্ছে পার্ট টাইম জবের হচ্ছে কতটুকু সুবিধা আছে, বা ওয়ার্ক পারমিটটা করার পাশাপাশি কি ধরনের, বা ফুল টাইম জব করার সম্ভাবনা কি, এই ব্যাপারে যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, তো নর্মালি স্টুডেন্টদের হচ্ছে যে 500 যে সাব ক্লাস অস্ট্রেলিয়া যে স্টুডেন্ট ভিসা, ওইখানে নর্মালি 48 আওয়ার্স পার ফর্টনাইটলি ওরা অ্যালাউ করে জব করার জন্য। অর্থাৎ একটা স্টুডেন্ট চাইলে ফর্টনাইটলি 48 আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারবে লিগালি। তারপরে হচ্ছে যে স্টুডেন্টরা যখন এখানে স্টাডি করে, তখন হচ্ছে যে প্রচুর পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি থাকে, বিশেষ করে সিডনি, মেলবোর্ন যে বড় শহরগুলোতে কম্পারেটিভলি বেশি থাকে ওয়ার্কে অপরচুনিটি। বাট এটা ডিপেন্ড করে স্টুডেন্টদের নিজেদের ক্যাপাবিলিটির উপরে। সে যত কমিউনিকেটিভ হবে, সে যত কোলাবোরেটিভ বা হচ্ছে যে নেটওয়ার্কিং করতে পারবে, তার হয়তো পাওয়াটা তত ইজি হয়। সে হয়তো ইজিলি কানেক্ট হতে পারে, ম্যানেজ করে নিতে পারে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে হয়তো একটু চ্যালেঞ্জিং হয়, বাট অপরচুনিটি আছে, সুযোগ আছে, এক্সপ্লোর করতে হয়। বিশেষ করে যারা সিনিয়ররা আছেন বা যারা ওইখানে অলরেডি সেটেলড আছেন, তারা হয়তো গাইড করে বা তাদের থেকে হেল্প নিয়ে হয়তো যে মানে চেষ্টা করতে হয়। দেন ওরা কেউ না কেউ হয়তো একটু আগে পরে, মোটামুটি সবাই ওখানে জব করে প্যারালালি, স্টাডি প্যারালালি। বাট যারা স্কলারশিপ হোল্ডার, তারা কেউ কেউ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, কারণ এটা তখন আর নিড না তাদের জন্য। তারা হয়তো অনেকে যারা হচ্ছে যে ডিটারমাইন্ড বা ফোকাস রিসার্চের প্রতি, তারা চায় যে রিসার্চ করে, কারণ তাদের ফুল স্কলারশিপ যেটা পায়, স্টাইপেন্ড বা লিভিং অ্যালাউন্স, যেটা বললাম বাংলাদেশ টাকা প্রায় 2.5 লক্ষ টাকা, সেটাতে সে মোটামুটি অনায়াসে নিজে থাকা খরচ হয়ে যায়, তার তো টিউশন ফি দেওয়া লাগে না। বাট যে মাস্টার্স বা কোর্স ওয়ার্কে যায়, তার তো টিউশন ফি দিতে হয়, তার তো একটা অ্যামাউন্ট। সো ওইখানে কোর্স ওয়ার্কের ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস নাই যে আমাকে 100% অ্যাটেন্ডেন্স দিতে হবে বা মাস্ট অ্যাটেন্ড করতে হবে ক্লাস, এরকম রিকোয়ারমেন্টস নাই। এবং ওইখানে অনেকটা ওরা এনকারেজ করে স্টুডেন্টদেরকে যে যে চাইলে ওরা হচ্ছে যে ইন্টার্নশিপ বা হচ্ছে যে কোলাবোরেশন করতে পারে ইউনিভার্সিটিগুলোর সাথে প্রজেক্টের জন্য বা রিসার্চ কাজে বা স্টাডি পারপাজে। সো এগুলো ওদেরকে হেল্প করে জব পেতে, পার্ট টাইম জব পেতে, এবং ফিউচারেও স্টাডির পরে হচ্ছে যে জব পেতে। তো যেটা হয় অস্ট্রেলিয়াতে, কেউ যদি মাস্টার্স প্রোগ্রামে 2 বছরে যায়, মাস্টার্স প্রোগ্রাম শেষ হওয়ার পরে সে 2 বছরের পোস্ট স্টাডি, যেটা হচ্ছে জব সার্চিং ভিসা, সে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ টাইম এক্সট্রা পায়। পিএইচডি প্রোগ্রামে সে যদি 3 বছরের জন্য যায়, তার মানে আরও 3 বছরের জন্য পিএইচডির পরে সে টাইম পায় বা ভিসা পায়, সে জব সার্চিং ভিসা, জব সার্চ করার জন্য। ওই সময় ওরা হয়তো অনেক সময় পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যায় বা একটা ভালো জব ম্যানেজ করে ফেলে, দেন হয়তো পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেস করে। এই স্কোপগুলো থাকে। বাট অস্ট্রেলিয়ায় আমি বলবো যে ওয়ার্ক অপরচুনিটি পার্ট টাইম হোক, পোস্ট স্টাডি পিরিয়ডে হোক, স্টাডি টাইমে হোক, বেশ ভালো অপরচুনিটি আছে সব ফিল্ডেই।
আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি মানে আমি যদি দেশে থাকতে আমার ওইখানে কারোর সাথে আমি এই বিষয়টা কথা বলে গেলে কি আমার জন্য বেটার হয় বেশি কিনা? হ্যাঁ, আমি যত বেশি কানেক্টেড থাকবো যারা ওইখানে আছে তাদের সাথে যত বেশি আমি ইনফরমেশন বা রিসোর্স নিতে পারবো, নেটওয়ার্কিং করতে পারবো, কোলাবোরেশন করতে পারবো, তত আমার চান্সটা বাড়ে। আমার তত হীনমন্যতাগুলা কাটে এবং হচ্ছে যে আমি তত বেশি এক্সপ্লোর করতে পারি এবং হচ্ছে যে অ্যাপ্রোচ করতে পারি যারা জব প্রোভাইডার আছে তাদেরকে। এখানে লিঙ্কডইন ভালো কাজ করে, সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক বা আরও যারা যেসব সোশ্যাল হুম। মিডিয়া আছে ওইগুলো বেশ ভালো কাজ করে ওদের সাথে কানেক্ট হওয়ার জন্য বা ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। কারণ অনেক ইনফরমেশন ওরা সোশ্যাল মিডিয়াতেও প্রোভাইড করে যে আমার লাগবে ওই জায়গায় অমুক পার্সনকে। বা আমি যদি, হ্যাঁ, বাংলাদেশে বসে যদি আমি কমিউনিকেট করতে পারি, এটা আমি বলবো যে আরও বেটার। যত আগে থেকে আমি কমিউনিকেট করতে পারবো, যত আগে থেকে ওরা ওখানে যারা আছে তাদের সাথে কানেক্ট হতে পারবো, অপরচুনিটিগুলো খুঁজতে পারবো, তত হচ্ছে যে আমার আই ওপেন হবে। আমি হচ্ছে হয়তো তত আর্লি হয়তো আমি এঙ্গেজ হতে পারবো বিভিন্ন কাজে। ওকে স্যার। তো আমার আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে স্যার যে পিয়ার পাওয়ার যে বিষয়টা এখানে, এই বিষয়টা নিয়ে আপনার মতামতটা কি? পিয়ারটা একটা লম্বা প্রসেস। বিশেষ করে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আমি যতটুকু জানি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য বেশ পয়েন্ট যেটা লাগে এটা এই মুহূর্তে রিকোয়ারমেন্টটা হাই। আমরা যখন আমি যতটুকু জানি সে 2016 সালের দিকে হয়তো 60 পয়েন্টস বা 55 পয়েন্টস হলে পিয়ার আসতো বা হয়তো পিয়ার অ্যাপ্লাই করলে পিয়ার পাওয়া যেত বা কল আসতো ভিসার জন্য। বাট এখন সেই জিনিসটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এখন নর্মালি এটা সেই একই পয়েন্ট রিকোয়ারমেন্টস হয়তো 95 পয়েন্টস হয়ে গেছে। তার মানে আমার জানতে হবে যে পিয়ারের পয়েন্ট এক ক্যালকুলেটর আছে অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে, জাস্ট গুগলে সার্চ করলে হয় অস্ট্রেলিয়ান পিয়ার পয়েন্ট ক্যালকুলেটর। ওইখানে গিয়ে দেখতে হয় ক্রাইটেরিয়াগুলো কি কি। ফার্স্ট হচ্ছে যে লিস্ট অফ অকুপেশন আছে ওইখানে। তো ওই যে অকুপেশন লিস্ট, ওইখানের সাথে আমার অকুপেশন বা এক্সপিরিয়েন্সটা অ্যালাইন হতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন ওইখানে যদি অ্যালাইন হয় তারপরে সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমার যে পয়েন্টসের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন এইজ একটা ক্রাইটেরিয়া, বিভিন্ন এইজ রেঞ্জের জন্য বিভিন্ন পয়েন্ট ওরা দেয়। তারপর হচ্ছে যে আইএলস বা ইংলিশ টেস্ট একটা ক্রাইটেরিয়া বিভিন্ন পয়েন্টের জন্য, যে 7 পয়েন্ট ইকুইভ্যালেন্ট, 8 পয়েন্ট ইকুইভ্যালেন্ট, বিভিন্ন ইয়ার জন্য হচ্ছে পয়েন্ট আছে। তো ওইটা একটা ক্রাইটেরিয়া। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অস্ট্রেলিয়া বাইরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটার জন্য আছে, আবার হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটার জন্য পয়েন্ট আছে। এরকম হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আমি বলবো যে পয়েন্ট ক্যালকুলেটর যেটা আছে ওইখানে গিয়ে দেখা, ক্যালকুলেট করে দেখা যে হচ্ছে যে কত পয়েন্ট আমি অ্যাভেল করতে পারি আমার নিজের প্রোফাইল দিয়ে কারেন্টলি। যদি আমি কমপ্লিট করি ডিগ্রিটা তখন কত পয়েন্ট হবে। যেমন অস্ট্রেলিয়া ডিগ্রি নিলে ওইখানে পয়েন্ট পাওয়া যায়, রিজনে ডিগ্রি নিলে রিজনে ডিগ্রির জন্য পয়েন্ট পাওয়া যায়, মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স বা রিসার্চের জন্য পয়েন্ট পাওয়া যায়, পিএইচডির জন্য পয়েন্ট পাওয়া যায়। সো এক একটা এই জিনিসগুলো ওইখানে দিয়ে পিক করে করে দেখতে হবে যে যে আমার পয়েন্ট কত হয়, কমপ্লিট করার পরে কত হয়। ওখানে একটা অপশন আছে নাটি বলে, বা হচ্ছে যে ইংলিশ ট্রান্সলেটর, ইংলিশ টু বাংলা এরকম ট্রান্সলেটর আর ইন্টারপ্রেটার, ওইটা আরেকটা টেস্ট আছে। তারপর প্রফেশনাল ইয়ার একটা প্রোগ্রাম আছে 1 বছরের, ওইটা করলে পয়েন্ট পাওয়া যায়। সো এরকম যেই অপশনসগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, ওইখানে ওইখানে দেখতে হবে যে এই ক্রাইটেরিয়াগুলো ক্লিক করে যে আমার পয়েন্ট ওকে 95 পয়েন্টস লাগবে পিয়ার পাওয়ার জন্য, বা মিনিমাম 65 বা 60 পয়েন্টস লাগবে যে ইউআই লঞ্চ করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস। তো এই যে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার জন্য পয়েন্টটা গেইন আমি কিভাবে করতে পারি, কিভাবে আমি পয়েন্টটাকে 95 পয়েন্টসে বা 100সে নিতে পারি। হয়তো এখন 95, ফিউচার হয়তো 100 লাগতে পারে, 110 লাগতে পারে। সো আমি কিভাবে, এটা আমার এখন থেকে প্ল্যান করতে হবে, যাওয়ার আগে থেকে, অ্যাপ্লিকেশন আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি যদি ওইখানে রেসিডেন্ট হিসেবে সেটেল হতে চাই তাহলে আমার পিয়ার পাথওয়ে কি, স্কিল অকুপেশন লিস্টে কোনটা আছে, আমারটা আছে কিনা, যেটাতে আমার ডিগ্রি বা যেটাতে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওটা আছে কিনা। থাকলে ওই অকুপেশনের জন্য ডেল্টা ইমিগ্রেশন নামে একটা সাইট আছে, ওইখানে গিয়ে দেখা কারেন্ট রাউন্ডে বা প্রিভিয়াস রাউন্ডে কত পয়েন্ট নিয়ে ওইখানে হচ্ছে যে একজন পিয়ার কল পেয়েছে। ওটা দেখে ওকে এই পয়েন্ট বা তার থেকে বেশি আমাকে উঠাতে হবে যদি আমি পিয়ার পেতে চাই। সো এটা আমি কীভাবে উঠাতে পারি, এটা 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 হচ্ছে যে ফাইনাল করা। দেন ওই উঠানোর জন্য যে রিকোয়ারমেন্টসগুলো আমার দরকার ছিল এগুলো স্টেপ বাই স্টেপ ফুলফিল করা স্টাডি টাইমে, যাতে আমি স্টাডির পরে বা এখনই যাতে আমি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারি। টোটাল জিনিসটাই অনলাইন, অস্ট্রেলিয়ার যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে সব ডিটেলস পাওয়া যাবে। অনেক ভালোভাবে আপনি আসলে বিস্তারিতভাবে বুঝাচ্ছেন সবাইকে। তো আমার সর্বোপরি যেই জিনিসটা বলা সেটা হচ্ছে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি অস্ট্রেলিয়া নিয়ে কোনো কিছু বলতে চান। আমি বলবো যে অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে মাল্টিকালচারাল পিপল খুব ভালোভাবে
মানে লিভিং স্ট্যান্ডার্ড এত হাই, এনভায়রনমেন্ট এত ভালো, ওয়ার্ক পারপাজে হোক বা পাস করার জন্য হোক, সেটা খুবই ভালো। সো সেই জন্য সবাইকে আমি বলবো যে আম, আসার জন্য অস্ট্রেলিয়াতে, স্টাডি পারপাজে হোক বা পিআর নিয়ে হোক, এবং সেখানে বসবাসের জন্য আসার জন্য আমি হচ্ছে যে ইন্সপায়ার করবো। তার জন্য যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে বলবো যে কানেক্ট হওয়ার জন্য আমার সাথে, বা আরও যারা ওইখানে পরিচিত আছে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, এবং হচ্ছে যে এক্সপ্লোর করা অপরচুনিটিগুলো। ওইখানে অনেক ধরনের অপরচুনিটি আছে। ইভেন পিআর পাওয়ার জন্য একটা অপরচুনিটি আছে, গ্লোবাল ট্যালেন্ট ভিসা, যেটা আমি বলতে ভুলে গেছি। ওখানে হয়তো পয়েন্টগুলো ফুলফিল করা লাগে না, হয়তো একটা ট্যালেন্ট হিসেবে যে রিকগনাইজ কয়েকটা ক্রাইটেরিয়া আছে ওইগুলো যদি কোনোটা মিলে তাহলে হয়তো সে একটা ইউআই লঞ্চ করতে পারে ইজিলি। 750 ক্যারেক্টারের একটা প্যারাগ্রাফ লিখতে হয়, তারপরে রিকোয়ার্ড অ্যাসেস যে অ্যাটাচমেন্টগুলো ওগুলো দিয়ে হয়তো তাকে হচ্ছে যে একটা ইউআই লঞ্চ করা যায় ইজিলি। তারপর সে যদি কল পায় তাহলে ভিসা বা পিআর অ্যাপ্লিকেশন করতে পারে। সো এরকম অপরচুনিটিগুলো এক্সপ্লোর করা, যারা এখানে এজেন্ট আছে যেমন ইগনিশন এসি একটা অপশন, এরকম যারা আছেন এখানে বাংলাদেশে তাদের সাথে কমিউনিকেট করা, কথা বলে পাথওয়েগুলো এক্সপ্লোর করা, কোন পাথওয়েতে, কারণ এক একজনের জন্য সিস্টেমটা প্রসেসটা হয়তো এক এক রকম। হয়তো তো যারা এই লাইনে এক্সপার্ট তাদের সাথে যদি স্টুডেন্টরা কথা বলে তখন তারা হয়তো বুঝতে পারে যে ওকে আমার তাহলে এইভাবে আগানো উচিত। বা কারণ অনেক এজেন্সি হয়তো ফ্রিতেই এই সাপোর্টটা দেয়, যে অ্যাপ্লিকেশন করা, ভিসা অ্যাপ্লাই করা, টোটাল সাপোর্টটাই ফ্রিতে দেয়। সো এই যে সুবিধাটা আছে এইগুলা নিয়ে যাতে অ্যাপ্লাই করে আসে, সেটাই আমি কামনা করব। ওকে স্যার, আপনার সময় এবং কি মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে আসলে স্যার আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদেরকে পরামর্শ দিলেন, আমার মনে হয় দর্শকরা অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছে, যেহেতু বাস্তব অভিজ্ঞতা থেকে দেওয়া। সো আশা করি দর্শকরা এই জিনিসগুলো হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে বা অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো তারা ফলো করবে। তো আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও কোনো একটা পর্বে আপনার সাথে আবারও কথা হবে। জি, থ্যাংক ইউ আপনাকেও। সো যারা অস্ট্রেলিয়া পড়াশোনা নিয়ে বিস্তারিত জানতে চান বা ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তার ধারণা চান, তারা অবশ্যই admission.ac-র সাথে যোগাযোগ করুন। admission.ac-র অভিজ্ঞ টিম আপনাদেরকে এমনভাবে গাইড করবে যাতে আপনারা অস্ট্রেলিয়ার ভিসা, অস্ট্রেলিয়ার অ্যাডমিশন, অস্ট্রেলিয়ার জন্য আইএলটিএস প্রিপারেশন এবং কি আরো যত জিনিস আপনাদের দরকার সবকিছুই তারা খুবই ভালোভাবে আপনাদেরকে গাইডলাইন্স করবে, 1-to-1 ভাবে। সো আর দেরি না করে যারা অস্ট্রেলিয়া যেতে চান এখনই admission.ac-র সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।